আহ শুভ বিকেল সবাইকে। আজকে আমাদের টেকনিক্যাল টেক্সটাইলের যে পার্টটি পড়বো, টেকনিক্যাল টেক্সটাইল তো আসলে অনেক বড় এবং অনেক সময় ধরে পড়ানো উচিত বা আরো সময় লাগে। তারপরেও সংক্ষিপ্ত আকারে যতখানি সম্ভব পড়ানো সেটাই চেষ্টা করছি। আজকে যেটি আমরা দেখবো স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল। তো শুনে মনে হতে পারে যে টেক্সটাইলে আবার স্মার্ট এবং ইন্টেলিজেন্ট হয় নাকি? যখন আমাদের নরমাল টেক্সটাইল ম্যাটেরিয়ালের থেকে আলাদা কোনো স্পেশাল কোনো ফিচার যুক্ত করা হচ্ছে বা রেসপন্সিভ হচ্ছে, তখন আমরা সেটাকে স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল বলছি। সেটা সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। ডিপলি অনেক কিছু আছে, আপনারা বা চাইলে আমার কাছ থেকে ম্যাটেরিয়ালস নিয়েও জানতে পারেন। তো যাই হোক, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রথম একটা ছবিতে দেখতে পাচ্ছি যে জুতোর ফিতা যেগুলো রয়েছে সেগুলো জ্বলতেছে, অর্থাৎ লাইট ইমিটিং যে ব্যাপার-স্যাপারগুলি, এবং দ্বিতীয়তে আমরা ৩ টা মার্কস দেখতেছি যে একই ব্যক্তির বা একই দামের বিভিন্ন সময়ের রেসপন্সে সেটার কালারটা ভিন্ন রকম হচ্ছে। তো এই ধরনের টেক্সটাইল যেটা স্পেশাল পারপাস এ তৈরি করা হচ্ছে সেগুলোকে সাধারণত স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল বলছে। তো চলো শুরু করা যাক। আজকে স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল সম্পর্কে আমরা একটু ধারণা নিব এবং সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ওকে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন, যে স্মার্ট অথবা ইন্টেলিজেন্ট অথবা স্মার্ট ইন্টেলিজেন্ট টেক্সটাইল কাকে বলছি। তো নরমাল টেক্সটাইল ম্যাটেরিয়াল সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। বলা হচ্ছে স্মার্ট অ্যাক্টিভ টেক্সটাইল ম্যাটেরিয়ালস এন্ড স্ট্রাকচার অফ টেক্সটাইল হুইচ ক্যান কি করতে পারে, সেন্স, হুইচ ক্যান সেন্স রিয়েক্ট ভায়া অ্যান অ্যাক্টিভ কন্ট্রোল মেকানিজম অফ দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন ফর স্টিমুলি। আমাদের পরিবেশের যে প্রভাব রয়েছে সেটার প্রতি আমাদের এই সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো বুঝতে পারে এবং সেই অনুযায়ী রিয়াক্ট করতে পারে। মনে করেন যে একটা থার্মোমিটার, সেটা কি করতে পারছে, সহজ ভাষায় যদি বলি, সেটা আমাদের টেম্পারেচারটাকে বুঝতে পারছে, সেন্স করতে পারে, এবং সেটা যদি সাথে সাথে রিয়েক্ট করতে পারে যে এটা কি করতে হবে, তাহলে সেটা কি বলবো, অ্যাক্টিভ ফাংশন ম্যাটেরিয়াল আমরা বলতে পারি। তাহলে আমাদের সংজ্ঞা হচ্ছে যে সেন্স এবং রিয়েক্ট করতে পারবে এই ধরনের টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলোকে আমরা বলতেছি আমাদের স্মার্ট টেক্সটাইল। সো দে আর ক্যাপাবল অফ শোয়িং সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দেয়ার মেকানিক্যাল প্রপার্টিজ। সেটা হতে পারে যেমন শেপ, কালার, স্টিফনেস ইত্যাদি। মনে করো যে আহ, কোনো একটা জায়গায় শীতের সময় গরম, গরমের সময় শীত, বা যখন তুমি কোনো মেরু অঞ্চলে গেছো তখন তোমার সেটা উইন্ড প্রোটেক্টিভ অথবা ঠান্ডা প্রোটেক্টিভ, কোল্ড প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে। আবার যখন গরমে আসছে তখন সেটা ময়েশ্চার, বাতাস প্রবাহ ছাড়ছে বা বেশি প্রবাহিত করছে, পাস করছে, এই ধরনের। অ্যান্ড আদার থার্মাল, অপটিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিস এর সাথে থাকতে পারে। যেমন ওয়ারেবল ইলেকট্রনিক্স এর কথা যদি আমরা বলি, যে আমাদের শার্টে, আমাদের কাপড়ে যখন ইলেকট্রনিক্স ম্যাটেরিয়াল গুলো যুক্ত করা হচ্ছে, হুম, সো ইন হ্যান্ডি ম্যাটার ম্যানার রেসপন্স উইথ দ্য স্টিমুলি। এক কথায় হচ্ছে আমাদের চারপাশের যে স্টিমুলি গুলি রয়েছে, অর্থাৎ যেমন ঠান্ডা, গরম, তারপরে খারাপ আবহাওয়া, ওর্স কন্ডিশন, টেম্পারেচার, এগুলোর প্রতি যখন রেসপন্স করতে পারছি, সেন্স করতে পারছি, তখনই আমরা সেটাকে স্মার্ট টেক্সটাইল বলছি। বলা হচ্ছে গুড এক্সাম্পলস অফ ফেব্রিক এন্ড ডাইস দ্যাট উইল চেঞ্জ দেয়ার কালার উইথ চেঞ্জ অফ পিএইচ। মনে করেন যে একটা ফেব্রিক, একটা ডাই দিয়ে, কালার দিয়ে ডাইং করা হয়েছে, পিএইচ চেঞ্জের সাথে সাথে একটা ডাইসের আমার কি হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে। এটা এক ধরনের স্মার্ট টেক্সটাইল ম্যাটেরিয়াল। ওকে। ক্লোথেস মেড অফ কন্ডাক্টিভ পলিমার give light when they get electromagnetic signal। মনে করো যে সমস্ত কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, কন্ডাক্টিভ ইয়ান দিয়ে যে সমস্ত ড্রেস তৈরি করা হয়েছে, সেগুলো কি করছে, যে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল প্রবাহিত করছে বা দিতে সক্ষম হচ্ছে। হুইচ রেগুলেট এন্ড সারফেস টেম্পারেচার অর গার্মেন্টস ইন অর্ডার টু অ্যাচিভ ফিজিওলজিক্যাল কমফোর্টও দিচ্ছে সাথে সাথে। দেখেন না যে এখন আমরা হাতের ইয়ে পড়ি, অর্থাৎ স্মার্ট ওয়াচ পড়ি, তাই না? তো স্মার্ট ওয়াচের মতো স্মার্ট ওয়াচটা যদি আমাদের ইয়েতে থাকে, অর্থাৎ অ্যাপারেলের সাথে থাকে, তাহলে কি, তাহলে অ্যাপারেলকে যেটা হতে হবে যে ইলেকট্রিক পরিবাহী হতে হবে বা কন্ডাক্টিভ হতে হবে। তো এই ধরনের ম্যাটেরিয়াল গুলোকে আমরা সাধারণত স্মার্ট টেক্সটাইল বলছি। ইন্টেলিজেন্ট টেক্সটাইল বা ইন্টেলিজেন্ট টেক্সটাইলেরও একই সংজ্ঞা। বলা হচ্ছে যে ইন্টেলিজেন্স টেক্সটাইল আর ক্লোদিং, সেটা হতে পারে ক্লোদিং, ফুটওয়্যার or accessories that integrate micro nano electronic sensor। ইলেকট্রনিক সেন্সর থাকছে হুইচ ক্যান হেল্প টু সেন্স, যেটা বুঝতে সাহায্য করছে, রিয়েক্ট করছে এবং অ্যাডপ্ট দ্য চেঞ্জ। এবং সেই সাথে মনে করো তোমার একটা জ্যাকেট লাগানো আছে, সেই জ্যাকেটের এখানে একটা টেম্পারেচার মাপার একটা চিপ আছে, ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, সেন্সর রয়েছে। মনে করো তুমি ঠান্ডা এলাকায় গেলা, সেখানকার তোমার বডি টেম্পারেচার অনুসারে
কি করছে সেটা তোমার বডি টেম্পারেচার প্রথমে মাপছে, তারপর পরিবেশ থেকে রক্ষার জন্য যে টেম্পারেচারটা তোমার দরকার সেটা কি করছে, রিয়াক্ট করছে বা সেটা সেখানে অ্যাডপ্ট করে দিচ্ছে, সেখানে ভিতরের টেম্পারেচার সেটা চেঞ্জ করে দিচ্ছে। আবার তুমি কোনো গরম জায়গায় যাচ্ছ, সেখানের টেম্পারেচার মেজার করে সেই টেম্পারেচার অনুসারে তোমার বডির টেম্পারেচারকে ঠিক রাখতেছে। তো এটাকে আমরা ইন্টেলিজেন্স টেক্সটাইল বলবো। ঠিক আছে? বলা হচ্ছে যে টু রিয়েক্ট অ্যাডপ্ট দ্য চেঞ্জ ইনভায়রনমেন্টাল কন্ডিশন সাচ এস পিএইচ হতে পারে, টেম্পারেচার হতে পারে, রেডিয়েশন হতে পারে, লাইট, টাচ ইত্যাদি হতে পারে। মনে করো যে তুমি আলোতে গেছো, প্রচন্ড আলোতে, সেখানে কি সেটার কালার চেঞ্জ হয়ে গেছে, অথবা প্রচন্ড আলোতে তোমার ইয়েটাকে রক্ষা করার জন্য সেটা অন্য শেপ হয়ে গেছে। এ ধরনের যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে, সেটাকে আমরা ইন্টেলিজেন্ট টেক্সটাইলস বলছি। ওকে, তো ইন্টেলিজেন্স টেক্সটাইল গুলি সবাই ফাংশনাল, অর্থাৎ কোন একটা স্পেসিফিক উদ্দেশ্যকে সামনে রেখে আমরা করে থাকি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় ছবিটাতে, প্রথম ছবিটা দ্বিতীয় ছবিটাতে দেখেন যে আমরা কন্ডাকটিভ ইয়ার্ন ইউজ করছি এবং এই ইয়ার্ন গুলো কি বিদ্যুৎ পরিবহন করতে পারে বা কোনো স্টিমুলি বা কোনো সিগন্যাল পরিবহন করতে পারে। ঠিক আছে? মনে করেন যে আপনার যে জ্যাকেটটা রয়েছে সেই জ্যাকেটটাতে যদি সোলার প্যানেল লাগানো থাকে বা ফ্লেক্সিবল সোলার প্যানেল যদি লাগানো থাকে এবং আপনি সেটা ঘুরে বেড়াচ্ছেন রোদে এবং সেটা থেকে আপনার মোবাইলটা চার্জ হচ্ছে। আপনি পকেটে রেখেছেন মোবাইলটা এবং আপনার জ্যাকেট থেকে চার্জ হচ্ছে। সেটা কি আমরা বলবো যে সেটাই স্মার্ট টেক্সটাইল বা ইন্টেলিজেন্ট টেক্সটাইল বা ইলেকট্রনিক টেক্সটাইল। পাশের তৃতীয় নাম্বার ছবিটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আলোর উপস্থিতিতে ক্রমিক যে ইফেক্টটা একেক জায়গায় একেক রকম দেখাচ্ছে। কোনখানে সাদা দেখাচ্ছে, কোনখানে লাল দেখাচ্ছে। এই যে প্রভাবগুলি, এগুলোকে আমরা সাধারণত ইন্টেলিজেন্স টেক্সটাইল বলছি বা স্মার্ট টেক্সটাইলস বলছি। তো এই ধরনের স্মার্ট টেক্সটাইলের অনেকগুলো শাখা রয়েছে, অনেকগুলো কি বলবো অ্যাপ্লিকেশন রয়েছে। সেটা শুধুমাত্র ইলেকট্রনিক্স বা ওয়্যারেবল টেক্সটাইলই না, সেটা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরি সবখানেই। টেক্সটাইলটাকে যখন আমরা কোনো স্মার্টলি, অর্থাৎ স্পেশাল কোনো পারপাসের জন্য ইউজ করছি, তখন সেটাকে আমরা স্মার্ট টেক্সটাইল বা ইন্টেলিজেন্স টেক্সটাইল বলছি। যেমন এখানে যদি আমরা ভাগ করি, বলা আছে অ্যাকর্ডিং টু দ্য ম্যানার অফ রিয়েকশন, কি ধরনের রিয়েকশন করবে সেটার উপর বেস করে স্মার্ট ইন্টেলিজেন্ট টেক্সটাইলকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রথমত যদি প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়াল, অ্যাক্টিভ স্মার্ট ম্যাটেরিয়াল, ভেরি স্মার্ট ম্যাটেরিয়াল এন্ড ইন্টেলিজেন্ট ম্যাটেরিয়াল। খুবই সহজ। আমরা যদি বলি এটা একটু এরকম যে প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়ালটা শুধু সেন্স করতে পারে, যেমন আগেকার দিনের নোকিয়া ফোন বা টেলিফোন ধরে নিলাম, সেটা টেলিফোন। দ্বিতীয়ত অ্যাক্টিভ স্মার্ট আমাদের পরবর্তীতে আসলো মোবাইল ফোন অর্থাৎ বাটন ফোন। তারপরে বাটন ফোনের পরে আসলো আমাদের কি যে অ্যান্ড্রয়েড ফোন। তারপরে যদি বলি আমাদের চলে আসলো কি অ্যান্ড্রয়েড এর পরে ফোল্ডিং ইত্যাদি, টাচ মাচ অনেক কিছু, সেটাকে আমরা ইন্টেলিজেন্স। তো এইভাবে আমরা যদি এই স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইলের ক্লাসিফিকেশন করি যে প্রথমের এরকম প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়াল, অ্যাক্টিভ স্মার্ট ম্যাটেরিয়াল, ভেরি স্মার্ট এন্ড ইন্টেলিজেন্স ম্যাটেরিয়ালকে আমরা ভাগ করতে পারি। কিরকম? বলা হচ্ছে যে প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়াল কি, যে প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়াল আর দ্য ম্যাটেরিয়ালস অর সিস্টেম হুইচ ক্যান অনলি সেন্স দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন অর স্টিমুলি। মনে করেন যে একটা থার্মোমিটার, সেটা শুধু কি করতে পারে, সেন্স করতে পারে যে টেম্পারেচার কত আছে। ঠিক আছে? এই ধরনের, অর্থাৎ যে সমস্ত টেক্সটাইল ম্যাটেরিয়াল পরিবেশের স্টিমুলি গুলা, কন্ডিশন গুলি বুঝতে পারে বা সেন্স করতে পারে, সেটাকে আমরা বলতেছি প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়াল। ওকে, মনে করো তুমি একটা ইয়ে পরে আছো, সোয়েটার পরে আছো বা একটা গেঞ্জি পরে আছো, যেখানে কি হচ্ছে তোমার টেম্পারেচারটা শো করছে ঘড়ির মতো, ডিজিটালি সেটা শো করছে যে তোমার এখন বডি টেম্পারেচার কত বা বাইরের টেম্পারেচার কত, সেটাকে আমরা প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়াল বলবো। ওকে, দে আর দ্য জাস্ট দ্য সেন্সর and they have show up what happened to them and such as changing color হতে পারে, shape, thermal, electrical resistivity, অনেক কিছুই হতে পারে। Okay, this kind of textile material are more or less comparable with the high functional and performance textile. So microfibers are very passive, waterproof, but at the same time permeable water, আমরা যে breathable পড়ে আসলাম সেগুলো হতে পারে। তাহলে প্যাসিভ স্মার্ট ম্যাটেরিয়ালটা শুধুমাত্র কি করতে পারছে, সেন্স করতে পারছে। ওকে, দ্বিতীয়ত অ্যাক্টিভ স্মার্ট ম্যাটেরিয়াল, এটা আরেকটু উন্নত। বলা হচ্ছে যে অ্যাক্টিভ স্মার্ট ম্যাটেরিয়াল গুলো কি, যে আর ম্যাটেরিয়ালস এন্ড সিস্টেম দে ক্যান বোথ সেন্স এন্ড রেসপন্ড টু দা এক্সটার্নাল কন্ডিশন অর স্টিমুলি। তারা সেন্সও করতে পারে এবং সেটার পরিবর্তে কি রেসপন্স সেটাও দিতে পারে। দেয়ার প্রিয়র ফাংশন আর সেন্সিং এন্ড গিভিং রিঅ্যাকশন অফ দ্য স্টিমুলি। দে শো দ্য বোথ সেন্সর অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকুরেটরস এন্ড এনভায়রনমেন্টাল কন্ডিশন। ওকে, তাহলে এটা একই সাথে সেন্স করতে পারছে। মনে করো আমার সেই জ্যাকেটটা বডি টেম্পারেচার মাপতে পারছে এবং সেই সাথে বডি টেম্পারেচার যদি দরকার হয় রেইজও করতে পারছে। এটাকে আমরা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বলছি। কিন্তু নরমাল প্রথম যেটা, সেটা শুধু সেন্স করতে পারছে।
পরে চলে আসবো আমরা ভেরি স্মার্ট ম্যাটেরিয়াল। ভেরি স্মার্ট ম্যাটেরিয়াল তাহলে কি আরো ফিচার সংযুক্ত হবে, নাম শুনে আমরা বুঝতে পারছি। সো ভেরি স্মার্ট ম্যাটেরিয়ালস আর materials and system which can execute triple function। তিনটা কি কি? যে ফার্স্ট দে আর সেন্সর which can receive stimuli from the environment, যারা তাদের একটা সেন্সর রয়েছে, স্টিমুলিটা সংগ্রহ করতে পারে পরিবেশ থেকে। সেকেন্ড, দে আর এবল টু গিভ রিঅ্যাকশন বেসড অন দ্য স্টিমুলি, তারা যে স্টিমুলিটা আসছে সেটার উপর বেস করে একটা ফিডব্যাক দিচ্ছে বা রিঅ্যাকশন দিচ্ছে। থার্ডলি, দে ক্যান অ্যাডাপ্ট and reshape themselves according to the environmental condition। এবং তারা সবচেয়ে বড় কথা হলো যে তাদের ইয়ের মতো করে তারা সেটাকে মানিয়ে নিতে পারে, অর্থাৎ আমরা বলি না অভিযোজন ক্ষমতা, ঠিক সেভাবে থার্ডলি যেটা কি হচ্ছে সেই পরিবেশের সাথে সেটা মানিয়ে নিচ্ছে। মনে করো যে তুমি একটা ফিনফিনে পাতলা পোশাক পরে আছো, তো এই পাতলা পোশাকটা যদি স্মার্ট ম্যাটেরিয়াল হয়, মনে করো গরমের দিনে আছো, সেটা ফিনফিনে সি বিচে বসে আছো তুমি সেখানে, ওকে। আবার তুমি সেইটাই পরে যখন ইয়েতে গেলা, কোনো ঠান্ডার দিকে গেলে, তখন কি হচ্ছে সেই পোশাকটা যে সেন্সর সেটা তোমার ইয়েটা সেন্স করছে, তারপর সেটা রিয়াক্ট করছে এবং সেই সাথে তখন সেটা অ্যাডপ্ট করছে, তখন সেটা মনে করো ফুলে গেল, ফুলে গিয়ে সেটা হেভি হয়ে গেল, ঠিক আছে। তো তখন এই যে ভেরি স্মার্ট ম্যাটেরিয়াল গুলো কি একই সাথে সমস্যা আইডেন্টিফাই করে এবং সেটা সমাধানও করে, ঠিক আছে। সেটাকে ভেরি স্মার্ট ম্যাটেরিয়াল বলছি। সো উই ক্যান কম্পেয়ার দিস সিস্টেম উইথ অ্যানিমাল ক্লেমন chameleon as a nature of taking the color। আমরা গিরগিটি দেখছি না, গিরগিট সবাই দেখেছে যে কালার চেঞ্জ করে খানিক সময় সময় সবুজ পাতার ফাঁকে কখন লুকায় যায়। তো এই ধরনের টেক্সটাইল ম্যাটেরিয়াল, মনে করো যে একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল ডাই করা হয়েছে, সেটাকে একটা টেম্পারেচারে মনে করো 20 ডিগ্রিতে সবুজ দেখায়, 30 ডিগ্রিতে লাল দেখায়, 50 ডিগ্রিতে ইয়েলো দেখায়। তো এখন আমার ইয়ে অনুসারে তো গিরগিটি কি করে পাতার ফাঁকে লুকিয়ে যায়, অর্থাৎ সবুজ হয়ে যায়। তো ঠিক সেভাবে আমাদের স্কিনটাও, যে যেখানে সবুজ দরকার সেখানে সবুজ হয়ে গেল, তাহলে কি করছে পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে নেওয়ার ক্ষমতা থাকছে। ওকে, এটাকে আমরা ভেরি স্মার্ট ম্যাটেরিয়াল বলছি। ওকে, এগুলো টেক্সটাইলের অ্যাডভান্স অ্যাপ্লিকেশন। আমরা যেটা নরমাল কনভেনশনালে পড়ে আছি এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। এবার তো কোভিড এসে আমরা মেডিকেল টেক্সটাইল সম্পর্কে কিছুটা জেনেছি। ওকে, তারপরে যদি আমরা বলি যে ইন্টেলিজেন্স ম্যাটেরিয়াল, সো ইন্টেলিজেন্স ম্যাটেরিয়াল কি, এটা আরেকটু আমরা উন্নত বলবো যে ম্যাটেরিয়ালস হ্যাভ হায়ার লেভেল অফ ইন্টেলিজেন্স। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনেছি তাই না, আমাদের ইয়ে আসেছে রোবট সোফিয়া, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদাহরণ। আমাদের ফ্যাক্টরি গুলো কিন্তু ধীরে ধীরে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে যাবে। এখন আমরা কিন্তু অনেকখানি রোবোটিক হ্যান্ড ইউজ করতে দেখি, বিশেষ করে আমরা রোবোটিক আর্ম বা রোবোটিক হ্যান্ডের ইউজ দেখবো ওয়েট ল্যাবে, যেটা পিপেটিং এর ক্ষেত্রে রোবোল্যাব মেশিন, সেখানে কিন্তু একটা হ্যান্ড থাকে। তারপর গার্মেন্টস কাটিং এর ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো কাজ করছে। So develop artificial intelligence to the computer. So this kind of material system are not fully achieve the current investigation of the human beings. They may achieve from the coordination of the very smart intelligence material and structure with advanced reinforcement material। বলা হচ্ছে যে এটা এখনো সেভাবে হয়নি, বাট বর্তমানে যে আমাদের স্মার্ট ম্যাটেরিয়াল রয়েছে বা স্মার্ট টেক্সটাইল রয়েছে সেটার সাথে আরো যখন কোনো স্ট্রাকচারগত অথবা অন্য কোনো ম্যাটেরিয়াল যুক্ত করে স্পেশাল পারপাসে ইউজ করা হচ্ছে, তখন সেটাকে আমরা ইন্টেলিজেন্স ম্যাটেরিয়াল বলছি। মনে করেন যে আপনার শরীরে যে কাপড়টা লাগানো হচ্ছে সেটা কথা বলছে বা এই ধরনের, বা অন্য প্রকার কোনো স্টিমুলির উপর ফিডব্যাক দিচ্ছে, যেটা স্মার্ট ম্যাটেরিয়াল পারার কথা নেই, তার চেয়েও যখন এক্সট্রা কোনো কিছু করছে তখন সেটাকে মনে করেন যে কি বলবো, যে মনে করেন ঠান্ডার সময় সেটার হিট জেনারেট করছে বা হিট রিমুভ করছে, এই ধরনের যে ম্যাটেরিয়াল গুলো, অর্থাৎ আরো স্মার্ট ম্যাটেরিয়ালের সাথে আরো যখন ফিচার যুক্ত হবে তখন সেটাকে আমরা ইন্টেলিজেন্স ম্যাটেরিয়াল বলছি। ওকে, কথা হলো তাহলে ইন্টেলিজেন্স ম্যাটেরিয়াল অথবা স্মার্ট টেক্সটাইল ম্যাটেরিয়াল সম্পর্কে আমাদের ধারণা হলো যে আমাদের নরমাল নয়, স্পেশাল পারপাসে, বিশেষ করে আমাদের যে যে ওয়্যারেবল ইলেকট্রনিক্স সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, ওয়্যারেবল ইলেকট্রনিক্স এর সাথে সাথে লাইট ইমিটিং, তারপরে মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের এই ধরনের যে স্পেশাল পারপাসে। স্যার একটু যদি জোরে বলতেন স্যার তাহলে ভালো হতো, আপনার কথা একটু ধীরে ধীরে শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ না? কি বলো, এত জোরে কথা বলছি তাও? ওকে, তোমার সাউন্ড একটু বাড়িয়ে দাও। স্যার আমাদের এখানে ক্লিয়ার আছে, মেবি ওর নেট সমস্যা। ওকে ওকে, আমাদেরও দেখো দেখো টেকনিক্যাল টেক্সটাইল অনেক মজার,
অনেক সময় নিয়ে পড়াতে হয়, ঠিক আছে? তো সময়ের টানাটানি নিয়ে আসলে যাই হোক। তো দেখা যাক কিভাবে হাউ ডাজ এ স্মার্ট টেক্সটাইল ম্যাটেরিয়াল ওয়ার্ক, কিভাবে কাজ করে আমরা যদি একটু জানার চেষ্টা করি অল্প করে। তো ওকে, একটা স্পেশাল পারপাস তাকে সার্ভ করতে হচ্ছে, সেটা হোক না কেন আমার একটা ওয়্যারেবল ইলেকট্রনিক্সে হোক না কেন, যে সোলার সেল আমার বডিতে লাগানো আছে অর্থাৎ ফেব্রিকে, সেটা চার্জিং হবে আমার ফোন, এটাই ধরি না কেন, এটা একটা স্মার্ট ম্যাটেরিয়াল। ওকে, সো এটা কিভাবে কাজ করবে বা এটার কিভাবে আমরা করব, বলা হচ্ছে যে হাউ ডাজ এ স্মার্ট ম্যাটেরিয়াল আর স্মার্ট টেক্সটাইল ম্যাটেরিয়াল ওয়ার্ক। বলা হচ্ছে যে স্মার্ট টেক্সটাইল ক্যান বি মেড বাই ইনকর্পোরেটিং সাম স্মার্ট ম্যাটেরিয়াল। আমাদের নর্মাল যে কটন রয়েছে এগুলো তো সাধারণত সেই ধরনের কন্ডাক্টিভ নয় এবং সেই সাথে স্মার্ট যে ফিচার গুলো আছে সেগুলো দেয় না, বাট আমাদের দেখো স্মার্ট ম্যাটেরিয়াল তৈরি করতে গিয়ে আমার যে ফ্লেক্সিবিলিটি বা আমাদের যে কমফোর্টনেস আছে সেটাকে কিন্তু নষ্ট করা যাবে না, সেটা সহই থাকবে এবং তার সাথে এই ফিচার গুলো যুক্ত করতে হবে। সো এটা একটা টাফ, এটা নিয়ে বর্তমানে গবেষণা হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে বাইরে। আমরা এখনো এগুলো ধারের কাছেও নাই, বাংলাদেশে এরকম কোনো কাজ হয় না। বাইরে এরকম প্রচুর কাজ হচ্ছে, আমরা এখনো কনভেনশনাল নিয়ে আছি। যাই হোক, তো বলা হচ্ছে কিভাবে তাহলে হবে, যেহেতু কটন বা এই ধরনের পলিস্টারের এই ধরনের ফিচার গুলো নেই, তাহলে সেই ফিচার গুলো আমাদেরকে ইনকর্পোরেট করতে হবে। সো বলা হচ্ছে ইনকর্পোরেটিং স্মার্ট ম্যাটেরিয়ালস, কন্ডাক্টিভ পলিমার্স, এনক্যাপসুলেটেড ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল, শেফ মেমোরি পলিমার্স, ম্যাটেরিয়ালস এন্ড আদার ইলেকট্রনিক সেন্সর কমিউনিকেশন ইকুইপমেন্ট, এগুলো ইউজ করে আমরা করতে পারি। বলা হচ্ছে ম্যাটেরিয়াল ইনটেক অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন ফিচার স্টিমুলি ইন দ্য এনভায়রনমেন্ট। যেমন আমরা যদি যখন ম্যানমেড ফাইবার স্পিনিং করছি, সেই ম্যানমেড ফাইবার স্পিনিং এর সময় যে ডোপটা তৈরি করতেছি সেই ডোপে যদি আমরা কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে দিই, বা আরেকটা এক্সাম্পল যদি বলি, মনে করো আমি একটা টি শার্ট প্রিন্ট করলাম, এরকম এরকম প্রিন্ট করলাম, কিন্তু আমি যে কালিটা ইউজ করলাম প্রিন্টিং ইঙ্ক, সেটা কিন্তু কন্ডাক্টিভ, সেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাই না? তাহলে আমার জ্যাকেটের এই পাশে যদি একটা ব্যাটারি থাকে এবং এখানে যদি আমার তো ডিজাইন দিয়ে ভিতর দিয়ে আমার এটা চলে আসতেছে, এখানে আমি ফোনটা চার্জ দিতে পারছি, সেস এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এই ইঙ্কের মাধ্যমে হতে পারে, ডাইং এর মাধ্যমে হতে পারে, কোনো কিছু এনক্যাপসুলেট করে হতে পারে, কোনো পলিমার ম্যাটেরিয়াল ইনসার্ট করে হতে পারে। ওকে, তো কন্ডাক্টিভ ইয়ার্ন এখন কিন্তু পাওয়া যায়, তৈরি করা হচ্ছে, সেই কন্ডাক্টিভ ইয়ার্ন আমরা ইউজ করতে পারি। ওকে, অ্যাপ্লিকেশন অফ টেক্সটাইল স্মার্ট ম্যাটেরিয়াল, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে, এটার অ্যাপ্লিকেশন আস্তে আস্তে প্রতিদিন বাড়ছে, ছড়িয়ে পড়ছে, যে ডিফেন্স এন্ড প্রোটেকশন, স্পোর্টস, মেডিকেল, হেলথ কেয়ার, ইন্ডাস্ট্রিয়াল, সবখানেই মোটামুটি এটা ইউজ করা হচ্ছে। মেডিকেল হেলথ কেয়ারের ক্ষেত্রে যদি বলি সার্জিক্যাল ক্লোদিং এন্ড ব্যান্ডেজেস, সেগুলোকে আরো উন্নত করা হচ্ছে, আমাদের যে নর্মাল ব্যান্ডেজ গুলো থেকে লাইট ইমিটিং ফেব্রিক্স, ফোকাস অন হাইড্রো ফটোডাইনামিক থেরাপি। তো ফটোডাইনামিক থেরাপির ক্ষেত্রে লাইট ইমিটিং ডায়েট ফেব্রিক ইউজ করা হচ্ছে চোখের জন্য বা এ ধরনের ফটো আলো সম্পর্কিত কোনো ঝামেলার জন্য, মেডিকেল ড্যামেজের জন্য। কম্পোজিট হার্ট ভালভস অর ব্লাড ভেসেলস, তোমরা তো বোধহয় প্রথমের দিকে মিডের আগে পড়েছিলে যে আমরা কম্পোজিট হার্ট, আর্টিফিশিয়াল হার্ট যেটা তৈরি করছি, ব্লাড ভেসেল গুলো তৈরি করছি টেক্সটাইল ম্যাটেরিয়াল দিয়ে, এটা কিন্তু অনেক বড় পাওয়া স্ট্যান্ডস। ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি, এয়ারপ্লেনস, স্যাটেলাইটস, স্পেসশিপ, তোমরা ওই আমাদের যখন টেকনিক্যাল টেক্সটাইল অর্থাৎ স্পেশাল ফেব্রিক গুলো দরকার হয়, তখন যখন মনে করো অ্যাস্ট্রোনটসরা বাইরে পৃথিবীর বাইরে চলে যায়, তখন সেই বাইরের কি টেম্পারেচার, সেই সাথে বাইরের যে প্রভাব আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া, সেটা থেকে রক্ষার জন্য কিন্তু এ ধরনের স্মার্ট টেক্সটাইল গুলো দরকার হয়ে থাকে। দেখো না যে কে নাসায় গেছে, ও কাজ করছে, ও কাজ করছে, সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কিন্তু সেখানে ব্যাপক একটা জায়গা আছে কাজ করার জন্য। ওকে, স্যাটেলাইটস, এয়ারপ্লেনস, স্পেসশিপ, ফ্লেক্সিবল ফটোভোল্টাইক সেলস, উইন্ডমিলস, তারপর কি পাইজো ইলেকট্রিক ইয়ার্নস, সুপার ক্যাপাসিটর, ফ্লেক্সিবল ব্যাটারিজ। ফ্লেক্সিবল ব্যাটারিজ আমরা সারা জীবন শুনে আসছি, ব্যাটারি এরকম সেল, হ্যাঁ, গোলাকার, আবার রিক্সার ব্যাটারি। ব্যাটারি যখন ফ্লেক্সিবল অর্থাৎ তোমার যে বডিটা রয়েছে, বডির ড্রেসটা রয়েছে, সেই ড্রেসটা পুরোটাই একটা ব্যাটারি। ঠিক আছে, একবার চিন্তা করো তো। ওকে, দেন প্রোডাকশন এন্ড ডিফেন্স, বিশেষ করে মিলিটারিতে বা ফায়ারম্যানদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমরা পড়েছি, ফ্লাম রিটার্ডেন্ট ফিনিশের ক্ষেত্রে, ব্যালাস্টিক প্রপার্টিস, ব্যালাস্টিক প্রুফ গার্মেন্টস, এগুলো সবই কিন্তু স্মার্ট টেক্সটাইল। ক্লোদিং কি ডিটেক্ট দ্য অ্যাপোনিয়া প্রবলেমস অফ বেবিস, তারপর সুইম স্যুটস, যে ডুবে যাবে কিনা। ঠিক আছে, এই যে সব স্পেশাল যে অ্যাপ্লিকেশন গুলো বলছি আমরা সাধারণত ইউজ করা হয়। তো
তো এই স্মার্ট টেক্সটাইল কিন্তু একটা ইন্টিগ্রেটেড ফিল্ড, টেক্সটাইলটাই হাইব্রিড বলবো, তো এটাও আরো ইন্টিগ্রেটেড বা হাইব্রিড, এটা আরো বেশি ইন্টিগ্রেটেড বা হাইব্রিড, কারণ এখানে প্রায় অনেকগুলো মনে করো তুমি যদি একটা ওয়্যারেবল ইলেকট্রনিক্স তৈরি করতে চাও, যে তোমার শার্টে তার লাগানো থাকবে, সেগুলোর বাতি জ্বলবে, তখনই কিন্তু তোমাকে টেক্সটাইলের জ্ঞান থাকতে হচ্ছে, হ্যাঁ, এবং সেই সাথে ইলেকট্রনিক্স এর জ্ঞানও কিন্তু তোমার থাকতে হচ্ছে, না হলে কিন্তু তুমি এটা পারছো না। সো এই ধরনের স্মার্ট ম্যাটেরিয়াল গুলো তৈরি করতে প্রায় দেখো যে কি কি জানা দরকার, আমরা একটু সংক্ষেপে দেখে নিই। যে টেক্সটাইল কেমিস্ট্রি তো অবশ্যই জানতে হবে, বিশেষ করে কালার রিলেটেড, যে এরকম ক্রমিক ডিজাইন যদি তুমি করতে চাও, যে এখানে একরকম বাতাস, এই রোদে একরকম, এই টেম্পারেচার একরকম, মনে করো একজন মানুষ আহ, যখন মেজাজ ঠান্ডা আছে তখন কি তার শরীরের যে স্টিমুলি গুলো নিয়ে সে একটা কালার শো করছে, গ্রিন কালার শো করছে, যখন মেজাজ খারাপ হয়ে গেছে তখন রেড কালার শো করছে। সাস ফিনোমেনা, থিঙ্ক অ্যাবাউট ইট। তো সেই ক্ষেত্রে টেক্সটাইল কেমিস্ট্রি তো অবশ্যই জানতে হবে। ফাইবার টেকনোলজি, ডেফিনেটলি ফাইবার টেকনোলজি জানতে হবে, কারণ আমি যে ইয়ানটা তৈরি করছি, ফাইবারটা তৈরি করছি, সেটা স্পেশালি করছি, কোনোটা হলো দরকার, কোনোটার কন্ডাক্টিভ দরকার, ঠিক আছে, আবার কোনোটা স্ক্যাফোল্ডের জন্য তৈরি করছি, নানা ব্যাপার। ক্লথ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, যে আমি যে সুইং সুতার যে থ্রেডটা ইউজ করছি, এই থ্রেডটা যদি আমি লাইট ইমিটিং ইউজ করি, তখন একটা মানুষ, বিশেষ করে লাইট ইমিটিং এর কথা যদি বলি, ওই যে ট্রাফিক পুলিশরা যেগুলো পড়ে থাকে না, যে রাত্রেবেলা গাড়ি লাইট মারলে চকচক করে, এটা খুবই ফ্লোরোসেন্ট একটা খুবই নরমাল উদাহরণ। তো এটা থেকে এখন অনেক দূরে এগিয়ে গেছে, তা জাস্ট উদাহরণের জন্য বললাম। তারপর ম্যাটেরিয়াল সায়েন্স, ডেফিনেটলি ম্যাটেরিয়াল সায়েন্স জানতে হবে তোমাকে, যে কোনটার সাথে কি হলে কি হচ্ছে। স্ট্রাকচারাল মেকানিক্স এন্ড এভিয়েশন, হাইড্রোলিক্স, ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন, টেলিকমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোস্ট দরকার, কারণ এগুলো সব নিয়ন্ত্রণ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকার হয়, ঠিক আছে। মলিকুলার বায়োলজি এন্ড অর্গানিক কেমিস্ট্রি ইন কেস অফ মেডিকেল টেক্সটাইল, যখন তুমি কোনো ডেভেলপমেন্টের জন্য যাবে। টিস্যু ইমপ্লান্টেশন, টিস্যু গ্রোথ করা হচ্ছে টেক্সটাইল সাবস্টেন্সের উপরে। মলিকুলার ইঞ্জিনিয়ারিং এন্ড ন্যানো টেকনোলজি, দিস ইজ মাচ মোর ন্যানো টেকনোলজি, এখন তো যুগই ন্যানো টেকনোলজির, ঠিক আছে। বায়োটেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, থিওরি অফ চাওস এন্ড র্যান্ডমাইজেশন। সো দিস আর দা, মোটামুটি কি বলবো, যে সেকশন, এক একটার জন্য, এক একটা উদ্দেশ্যের জন্য আমাদের এক এক রকম ফিল্ডের উপর কাজ করতে হয়। বিভিন্ন একটা ফিল্ডের উপর কাজ করে কিন্তু হয় না। মনে করে একটা কন্ডাক্টিভ ইয়ার্ন তৈরি করব, তাহলে স্পিনিং যখন আমি করব, তখন সেই কন্ডাক্টিভ ইয়ার্নের সাবস্টেন্স বা ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিতে হবে। তো তারপর একজন ইলেকট্রনিক্স, যে সে তো বুঝবে যে কন্ডাক্টিভ হচ্ছে, হ্যাঁ বিদ্যুৎ পরিবহন করে কিনা সে সেটা বুঝবে, কিন্তু যখন টেক্সটাইল হবে তখন সেটাকে বুনন করা যাবে কিনা কাপড়, এবং সেই সাথে কাপড়ের যে প্রপার্টিস গুলো সেগুলো থাকবে কিনা, এবং সেটা বডির উপর অ্যাডভার্স ইফেক্ট ফেলবে কিনা, এগুলো তো অ্যানালাইসিস করবে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সো একাধারে কিন্তু সবই জানতে হচ্ছে। তো যাই হোক, তো এরকম কিছু ম্যাটেরিয়ালস এর কথা আজকে জানবো, বা এরকম কিছু টেক্সটাইলের কথা আমরা জানবো। প্রথমেই জানবো যে ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল। ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল অর্থাৎ যখন তার দশা পরিবর্তন হয়, একটা থেকে আরেকটায় পরিবর্তিত হয়। কিরকম বলা হচ্ছে, যে মনে করো লিকুইড আছে, মনে করো বরফ আছে, টেম্পারেচার দিলে বরফ গলে জল হবে, আরো টেম্পারেচার দিলে জল গলে কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে, তাহলে তারা ফেজ চেঞ্জ করলো না। ঠিক এই ধরনের টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো কিন্তু বলা হচ্ছে ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালস ইজ এ স্পেশাল কাইন্ড অফ সাবস্টেন্স হুইচ রিলিজ অর অ্যাবজর্ব, কি করছে, অ্যাবজর্ব সাফিসিয়েন্ট এনার্জি এট দ্য ফেজ অফ ট্রানজিশন, প্রোভাইড ইউজফুল হিট অর কুলিং। তো এই যে ম্যাটেরিয়াল গুলো আমরা ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এমন কিছু ইউজ করব, যারা তাদের যে এক ফেজ থেকে আরেক ফেজে যাওয়ার সময় হয় তারা এনার্জি ছেড়ে দিবে অথবা অ্যাবজর্ব করে রাখবে। সো ইন দিস ফেজ চেঞ্জ প্রসেস, material going for one stage to another, for example solid to liquid হতে পারে। So any material which experience in process of phase change is called phase change material or PCM, খুব নাম শুনে থাকবে তোমরা। এটা সাধারণত আমাদের জ্যাকেট বা ঠান্ডার দিনের পোশাক বা এই ক্ষেত্রে এই ধরনের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারি। কিরকম বলা হচ্ছে, যে মনে করো যখন পানিটা বরফ থেকে লিকুইড হচ্ছে, তখন কি সে এনার্জি অ্যাবজর্ব করে লিকুইড হচ্ছে, লিকুইডটাকে যখন আবার বাষ্প বানাচ্ছে, তাকে হিট দিতে হচ্ছে, আরো এনার্জি অ্যাবজর্ব করে সে বাষ্প হচ্ছে, এই যে এনার্জিটা, হিটটা, সেটা কিন্তু সে অ্যাবজর্ব করছে। তো এই ধরনের ম্যাটেরিয়াল গুলো যখন আমরা আমাদের মনে করে একটা জ্যাকেটের ভিতর রাখা হয়েছে, ঠিক আছে, তখন যখন তুমি একটা গরম এলাকায় থাকবে, সেখানে আর তাপ দরকার নাই, তাহলে সেখানকার তখন সেটা লিকুইড হয়ে থাকলো পানিটা। আবার যখন কোনো শীতকাল, তখন সেটা কি তোমাকে হিটটা রিলিজ করে দিল, এই ধরনের হতে পারে। ওকে, প্রপার্টিস অফ পিসিএম, কি ধরনের সাধারণত প্রপার্টিস পিসিএম ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল গুলো, যেগুলো দিয়ে আমরা
এই ধরনের ম্যাটেরিয়াল টেকনিক্যাল টেক্সটাইল তৈরি করব সেগুলো কিরকম হয় তাদের বৈশিষ্ট্যগুলি, যে মেল্টিং পয়েন্ট 15 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে হয়, লার্জ হিট ফিউশন, লিটল টেম্পারেচার ডিফারেন্স বিটুইন মেল্টিং পয়েন্ট এন্ড সলিডিফিকেশন পয়েন্ট, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে টেম্পারেচার অল্প কমা বাড়াতেই সে মেল্ট হয়ে যাবে অথবা আবার সলিড হয়ে যাবে। তো মনে করো যে এরকম একটা পারদ বা এই ধরনের, তখন পারদ তো ঠিক না, যে তুমি যখন লো মেল্টিং টেম্পারেচার এক্সিট হয়ে গেলে সেটা লিকুইড হয়ে গেল, লিকুইড মানে সে টেম্পারেচার বেড়ে গেছে, তোমার বডির এনার্জিটাকে অ্যাবজর্ব করে রাখলো, আবার যখন তোমার বডির টেম্পারেচারটা দরকার হবে তখন সেটা সলিড হয়ে টেম্পারেচারটাকে তোমার বডিতে আবার রিলিজ করে দিল, এই যে বিষয়টা। ওকে, একই সাথে হার্মলেস টু দ্য এনভায়রনমেন্ট হতে হবে, লো টক্সিসিটি থাকতে হবে, নন ফ্লামেবল, স্টেবিলিটি, রিপিটেশন, মেল্টিং এন্ড সলিডিফিকেশন। বিশেষ করে টেক্সটাইলের ক্ষেত্রে, ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেহেতু হিট নিয়ে কাজ করে সেহেতু এটা খুবই দরকার, যে অল্প টেম্পারেচার ডিফারেন্সে সে মেল্ট হবে আবার সলিড হবে, এটা কিন্তু দরকার। ওকে, লার্জ থার্মাল কন্ডাক্টিভিটি ফর ইফেক্টিভ হিট ট্রান্সফার, ইজি অ্যাভেলেবল, লো প্রাইস। So these are the criteria for phase change material. Okay. ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল, কিভাবে কাজ করে একটা ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল? ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল আবার বলি পিসিএম। বলা হচ্ছে যে থার্মাল এনার্জি স্টোরেজ ইজ অ্যান এসেনশিয়াল টেকনিক ফর থার্মাল এনার্জি ইউটিলাইজেশন। তো আমাদের যে বডি টেম্পারেচারটা এটা কখনো বেড়ে যায় কখনো কমে যায়। এখন আমার এমন একটা জ্যাকেট আছে, সেই জ্যাকেটটা কি করছে, আমার যখন বডি টেম্পারেচার বেড়ে যাচ্ছে তখন আমার শরীর থেকে বডি টেম্পারেচারটাকে অ্যাবজর্ব করে রাখছে, আবার যখন আমার শরীরের বডি টেম্পারেচারটা কমে যাচ্ছে তখন সেটা রিলিজ করছে। তো এটা করতে গেলে আমাদের এই ধরনের ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল দরকার, যেটা কিনা এই এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারবে আবার যখন ছেড়েও দিতে পারবে। তো এটা কিভাবে কাজ করে, এটা আমরা 4টা স্টেজে কাজ করে, আমরা যদি একটু দেখি। Sensible heat utilization, latent heat utilization of reversible chemical heat and heat of dilution. কিভাবে, একটু সিম্পলি বোঝার চেষ্টা করি। দেখো, যে ম্যাটেরিয়াল হ্যাজ 4 স্টেজ, লিকুইড, সলিড, লিকুইড, গ্যাস এন্ড প্লাজমা। প্লাজমা স্টেজ আমরা এখনো দেখিনি, আমরা সাধারণত এই 3টা স্টেজে দেখতে পাই নরমালি সচরাচর। বলা হচ্ছে when a material converts from one state to another state, মনে করো সলিড থেকে লিকুইড, the process is called phase change. There are 4 kinds of phase change such as solid to liquid হতে পারে, liquid to gas হতে পারে, solid to gas হতে পারে, solid to solid হতে পারে। Heat is absorbed or released during the phase change process. This absorbed or released heat কি করছে, content is called latent heat. তো এই যে যখন ফেজ চেঞ্জের সময় যে হিটটা অ্যাবজর্ব করছে সেটাকে আমরা বলতেছি ল্যাটেন্ট হিট। সো পিসিএম which can convert from solid to liquid for one liquid to solid, that is most frequently use latent storage material and available for the manufacturing heat storage and thermoregulate textile and clothing. তাহলে কি সলিড টু লিকুইড, লিকুইড টু সলিড, এই যে যখন সলিড থেকে লিকুইডে যাচ্ছে, লিকুইড থেকে আবার সলিডে হচ্ছে, সলিড থেকে লিকুইডে গেলে এনার্জি রিলিজ করছে, আবার লিকুইড থেকে সলিডে আসতে এনার্জি অ্যাবজর্ব করছে আর এখানে রিলিজ করছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি কাজে লাগাই, লিকুইড টু সলিড এন্ড সলিড টু লিকুইড। ওকে, তাহলে কি হচ্ছে, so mode of transfer depends on the substance. সাধারণত যখন সলিড থেকে লিকুইডে যায় তখন কন্ডাকশন and is the predominant mode of heat transfer. For liquids এর সময় যখন কনভেকশন, হিট ট্রান্সফার, যখন লিকুইডে চলে যাবে এন্ড যখন বাষ্পীভূত হয়ে যাবে তখন কি দুটোই হয়, কনভেকশন এন্ড রেডিয়েশন। আমরা যেটা পড়েছি যে একটা পাতিলে পানি গরম করলে কি হবে, কন্ডাকশনের ফলে পাতিল গরম হবে, পরিচালন প্রক্রিয়া, পরিবহন প্রক্রিয়া, বিকিরণ, কনভেকশন এন্ড বিকিরণ, পরিবহন এন্ড বিকিরণের মাধ্যমে হিটটা ট্রান্সফার হবে। ঠিক আছে, তাহলে for textile application we will consider the phase change material from solid to liquid and vice versa, and when a melting temperature of a PCM is reached during the heating process, the phase change from solid to liquid occurs, and during this phase change PCM absorb large quantities of the latent heat from the surrounding area. এখানে একটা ছবি দেওয়া আছে, যেমন T1 এবং T2 হিট বাড়াচ্ছে, মেল্টিং পয়েন্ট, টপ মেল্টিং পয়েন্ট, আবার হিট কমালে সে আগের অবস্থায় ফিরে আসতেছে। তাহলে কাহিনীটা কি, কাহিনীটা কিছুই না, এমন একটা ম্যাটেরিয়াল রাখছি সেটা যখন শরীর থেকে হিট অ্যাবজর্ব করছে আবার যখন দরকার হচ্ছে তখন ছেড়ে দিচ্ছে, আর কিছুই না। ওকে, সো পিসিএম may repeatedly convert between solid to liquid phase to utilize the latent heat and fusion absorb and store the release heat hot cold during the phase conversion. যেমন
পানির ক্ষেত্রে যদি বলি আইস মেল্টস ইনটু ওয়াটার, যখন বরফ গলে পানি হয়, অ্যাবজর্ব অ্যাপ্রক্সিমেটলি এ ল্যাটেন্ট হিট 335 কিলোজুল per kg. When water is further heated, a sensible heat is only 4 kilojoule is absorbed while the temperature rises by degree of Celsius. তাহলে বরফকে যখন আমরা করছি, লিকুইড করছি, তখন কিন্তু সেটা হিট অ্যাবজর্ব করছে। এখন একটা যদি ক্লোজ এরিয়া হয়, তাহলে সেই হিটটা সে কোথা থেকে অ্যাবজর্ব করবে? সেই এরিয়া থেকে অ্যাবজর্ব করবে, তাহলে সেটার কমে যাবে, টেম্পারেচার কমে যাবে। ঠিক এইভাবে আমাদের বডি টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করা হয় এবং সেটা করা হয় ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল দিয়ে। তার প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে সে অল্প টেম্পারেচারে যেমন মেল্ট হবে, আবার অল্প ডিফারেন্সে সলিড হবে, তাহলে আমার যে হিটটা স্টোরেজ করা থাকবে। কথা হলো আমার বডির টেম্পারেচার কখনো বাড়বে কখনো কমবে, তো এটাকে আমি ব্যালেন্স করব কিভাবে? ব্যালেন্স করব ওই যে আমার স্টোরেজ করা হিটটা আছে সেই স্টোরেজ করা হিটটা দিয়ে, কিন্তু সেই হিটটাকে তো স্টোরেজ করতে হবে, সেজন্য স্টোরেজ করার জন্য এই ধরনের ল মেল্টিং। আবার স্টোরেজ করলেই হবে না, আমার যখন প্রয়োজন তখন আবার এটাকে রিলিজ করতে হবে। সো এটা সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এরকম কোন ম্যাটেরিয়াল যেটা ল মেল্টিং পয়েন্ট এন্ড কি বলবো সলিডিফিকেশন পয়েন্ট। ওকে, ডিফারেন্ট পিসিএম ম্যাটেরিয়াল হিসেবে কি কি ইউজ করা যায়, যেমন হাইড্রেট অর্গানিক সল্ট, তারপরে বলবো যে গ্লুবার সল্ট, ম্যাঙ্গানিজ নাইট্রেট, তারপরে লিনিয়ার লং চেইন কার্বন, এন হেক্সেন, এন অক্টাডেন, এন ননাডেকান, পলিইথিলিন গ্লাইকল, পিজি 100, 1500, 3400 ইত্যাদি। এছাড়াও কাপ্রিলালিক, প্লামিটিক এন্ড স্টারিক অ্যাসিড এন্ড তাদের মিক্সার গুলো কিন্তু আমরা হিসেবে ইউজ করতে পারছি। অর্থাৎ কি বলবো, এক মিনিট, তাদের ইয়েগুলো আমরা এই হিসেবে ইউজ করতে পারছি। অর্থাৎ এক মিনিট, হ্যাঁ আমি একটু ইয়েটা করে দিই, ওদের আরেকজনের পরীক্ষা নিব তো। ওকে, আবার আমরা ক্লাসে ফিরে যাই, ল্যাব 1 সিডি। ওকে, তো যেটা ছিলাম, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে কি হচ্ছে, তাহলে এই ম্যাটেরিয়াল গুলোকে আমরা পিসিএম বা ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি। ওকে, তাহলে ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল বুঝে গেছে, যেটা ফেজ চেঞ্জ করে এবং তার অ্যাডভান্টেজটা সেটা আমরা নিচ্ছি। ওকে, নাও কিভাবে সাধারণত ইনকর্পোরেট করতে হয় ফাইবার টেকনোলজি। মনে করো কোন একটা ম্যানমেড ফাইবার তৈরি করছো, সেখানে দিয়ে দিলা, তার যে সলিউশনটা আছে সেখানে কোটিং, এটার উপর এক্সট্রা কোটিং দিয়ে আমরা করতে পারি। মনে করো কাপড়ের উপর একটা কোটিং দিয়ে দিলাম, ঠিক আছে, যেটা বিদ্যুৎ পরিবহন করে এরকম, অথবা লেমিনেশন করলাম কাঁথা সেলাইয়ের মতো, অথবা মাইক্রো ইনক্যাপসুলেশন, ছোট ছোট মাকড়ার ডিমের মতো, বা এগুলো মাইক্রো ইনক্যাপসুলেশন করে করা যায়। ওকে, কোথায় কোথায় ব্যবহার করা যায় এই ধরনের ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল গুলো, সেটা আমরা একটু দেখি যে কোথায় কোথায় করা যাবে। এরোস্পেস টেক্সটাইল, তারপরে যদি আমরা বলি মেডিকেল অ্যাপ্লিকেশন, স্পোর্টস, অটোমোটিভ, বুইল্ডিং, ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল, এগ্রোটেক, জিওটেক, এক্সেট্রা। এরোস্পেস এর কথা বলি একটু, যে এর পিসিএম এর ক্ষেত্রে আমরা যখন এরোস্পেস স্যুট তৈরি করি, তো এই ক্ষেত্রে আমাদের স্যুটের বিশেষ করে আমাদের বডি টেম্পারেচারটা রক্ষা করা খুবই দরকার, বাইরে মহাকাশের বাইরে, তখন আমার এই পিসিএমটা খুবই কাজে দেয়। বলা হচ্ছে যে ওয়ার মেড অফ অ্যাপ্লিকেশন অফ স্পেস টু কিপ ওয়ার্ম and gloves to protect the astronauts from the higher temperature and fluctuation in space. টেম্পারেচার বেড়ে যেতে পারে, তো টেম্পারেচার বেড়ে গেলে তখন কি, আমার যে বস্তুটা আছে, ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালটা আছে, সেটা অ্যাবসর্ব করে লিকুইড হয়ে গেল, তার মানে আমার নিচে ভিতরে যে বডির টেম্পারেচার সেটা কিন্তু ঠিক থাকলো। The usefulness of this insulation stems from micro PCM initially created and make warm the gloves hand and space storing astronauts, and the material is acceptable iron and glove liner to support the during temperature extreme in space environment condition. ওকে, মনে করো তোমার বাইরে টেম্পারেচার বেশি, তাহলে স্বভাবতই ভিতরে টেম্পারেচার বেশি হবে, তো ভিতরে এমন মোম আছে তোমার, সেটা অ্যাবজর্ব করে গলে গেল, তো সেটা তো আর গলে গেলে তো কোনো সমস্যা নেই, বাট সে টেম্পারেচারটাকে কি অ্যাবজর্ব করে নিল, তাহলে আমার বডি টেম্পারেচারটা কমে গেল। মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রে, তারপর বলবে স্পোর্টস ওয়্যারের ক্ষেত্রে, কমব্যাট ওয়্যার, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, বেডিং অ্যাক্সেসরিজ, শুজ, লাইফস্টাইল অ্যাপারেল, এক্সেট্রা। ওকে, আমি সংক্ষেপে শেষ করছি। এরপরে যদি আমরা যাই
এবার আসবো একটু ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল সম্পর্কে একটু ধারণা হয়েছে আশা করি তোমাদের। এবার একটু আসবো আমরা, সেটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। নাম বোধহয় সবাই শুনেছো যে ন্যানো টেকনোলজি, অর্থাৎ মানে হচ্ছে যে টেকনোলজিটা ন্যানো স্কেলে আলোচনা করে সেটাকে আমরা ন্যানো টেকনোলজি বলছি। সো ন্যানো টেকনোলজি ইজ এ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, একই সাথে কি কি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি সবই থাকছে, কন্ডাক্টেড এট দ্য ন্যানো স্কেল। কতটা সেটা হুইচ ইজ অ্যাবাউট 1 to 100 ন্যানোমিটারস, অর্থাৎ 1 থেকে 100 ন্যানোমিটারের ভিতরে আমার সবগুলো থাকবে। অর্থাৎ আমার যত ইঞ্জিনিয়ারিং যত কথাবার্তা সেগুলো 1 থেকে 100 মিটারের ভিতরে। তোমরা হয়তো নাম শুনে থাকবা ন্যানো টিউব, ন্যানো পার্টিকেল, ঠিক আছে? A nanometer is 1 billionth of a meter, 10 times of the diameter of a hydrogen atom. আচ্ছা, এত কিছু যদি না বুঝো, the diameter of human hair is an average কত 80,000 ন্যানোমিটার। 80,000 ন্যানোমিটার হচ্ছে একটা চুল। তো একটা চুলকে যদি আমরা 80,000 ভাগ করি তাহলে যে পরিমাণ হয় সেটাকে আমরা সেই স্কেলের কথা বলছি। অর্থাৎ ম্যাটেরিয়ালস যেগুলো আমরা ইউজ করছি সেটা সেই স্কেলের। কেন ইমাজিন দ্য সিচুয়েশন ন্যানোমিটার স্কেলে। ওকে, সো তাহলে এই এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র দিয়ে কিভাবে কাজ করা যাবে, বা এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কি পরিবহন করছে, এটার সুবিধাগুলো কি কি? তো এখন বর্তমান যুগ ন্যানো টেকনোলজির যুগ সবাই, এবং একাধারে ন্যানো ম্যাটেরিয়ালস গুলো স্পেশাল টাইপস অফ ফিচার, অর্থাৎ আমাদের যে অ্যাডভান্স ফিচার গুলি দরকার সেগুলো প্রোভাইড করতে পারে। এখানে একটা চার্টের মতো দেওয়ার চেষ্টা আছে, দেখো যে নর্মাল অর্ডিনারি ফাইবার 10 টু দি পাওয়ার মাইনাস 2 বা 3, আর যেটা ন্যানো সেটা দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 10। ঠিক আছে, তাহলে কতগুলো? So nanoscience and nanotechnology is the study and application of extremely small things that can be used across the science, chemistry, biology, physics, etc. এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে হিউম্যান হেয়ার ফ্র্যাগমেন্ট and a network of single walled carbon nanotubes. দেখো, এইটা হলো বড়টা যেটা, সেটা হচ্ছে একটা মানুষের চুল, এবং তার সাথে পাশে যে ছোট 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 গুলো রয়েছে সেগুলো কার্বন ন্যানোটিউবস। ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষের চুলের সাথে আমরা যে ন্যানো সায়েন্সের কথা বলছি, ন্যানো টেকনোলজির কথা বলছি, সেটার ডিস্টেন্সটা বা পার্থক্যটা বোঝানোর জন্য। ওকে, তাহলে ন্যানো টেকনোলজি হচ্ছে আমরা ন্যানোমিটার স্কেলে কাজ করব, সেটাই ন্যানো টেকনোলজি। ওকে, তো এই ধরনের কাজগুলো কি 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 হয় এগুলো দিয়ে? যে হোয়াট ক্যান ন্যানো টেকনোলজি ডু, কি করতে পারে ন্যানো টেকনোলজি? বলা হচ্ছে যে nanotechnology is hailed as having potential to increase the efficiency of energy consumption, help to clean the environment, and solve major health problems. It is said to be able to massively increase the manufacturing production, significantly reduce the cost. বলা হচ্ছে products of nanotechnology will be smaller, cheaper, lighter. মনে করো তোমার একটা পেন ড্রাইভ, তো সেটা এখন কি, আগে কত বড় একটা মোটা মোটা পেন ড্রাইভ ছিল, তাই না? আস্তে আস্তে ছোট ছোট হয়ে গেছে, চিপ হয়ে গেছে। কিছুদিন পর দেখবা যে কি কখনো শরীরে ইনকর্পোরেট করে দিছে যে এটাই পেন ড্রাইভ, জাস্ট লাইক, হ্যাঁ। তো দিস আর দা ছোট হবে, চিপার হবে। তারপর মনে করো যে এরোপ্লেনের যে লোহা দিয়ে যে এরোপ্লেনের বডিটা বানাচ্ছি, এটার কি দরকার? পাতলা হওয়া দরকার, যত পাতলা হবে তত বেশি উড়বে। তখন আমাদের এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা দরকার যেটা শক্তিশালী অথচ পাতলা। তাহলে সেটার ভর তো থাকবে একটা বস্তুর, সেটা তাহলে পাতলা। তো সেই ক্ষেত্রে আমাদের ন্যানো টেকনোলজি বা ন্যানো ম্যাটেরিয়ালস, যেটা একই সাথে পাতলা এবং আমাদের যে সাফিসিয়েন্ট স্ট্রেংথ দরকার সেটাও কিন্তু দিচ্ছে। ঠিক আছে, লিকুইড ইজি এনার্জি, ফিউয়ার র ম্যাটেরিয়ালস, তো দিস অনেক কিছু করতে পারে ন্যানো টেকনোলজি। ওকে, ন্যানো টেকনোলজি কি কি করে? ইন টেক্সটাইলের ক্ষেত্রে কি কি করে? যেমন ন্যানো টেকনোলজির একটা উদাহরণ যদি বলি, ন্যানো সেলুলোজ। এই ন্যানো সেলুলোজের যে কত কাজ তা বলে শেষ করা যাবে না। ওকে, ডান। তো এবার টেক্সটাইলে ন্যানো টেকনোলজির কাজটা কি, বা এটা দিয়ে আমরা কি কি করতে পারি? হ্যাঁ, টেক্সটাইলের যদি আমাদের স্পেশাল অ্যাপ্লিকেশন গুলি আছে সেগুলো কিন্তু আমরা এই ন্যানো টেক্সটাইল দিয়ে বা ন্যানো অ্যাপ্লিকেশনে করতে পারি। বলা হচ্ছে যে ন্যানো টেকনোলজি গ্রোয়িং ইন্টারডিসিপ্লিনারি টেকনোলজি often seen as a new industrial revolution. Nowadays textile industry has discovered the possibility of nanotechnology. So we can define nanotechnology in textile as understanding the manipulation, control, meter, observe, study land such as the physical, biological ইত্যাদি। ওকে, চলো আমরা দেখি কি কি কাজ করা যাচ্ছে ন্যানো টেকনোলজি দিয়ে টেক্সটাইলের ক্ষেত্রে। ওকে, অ্যাপ্লিকেশন অফ ন্যানোটেকনোলজি ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি আমরা বলি, ফাইবার এন্ড ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ন্যানোটেকনোলজি ইউজ করা যায়, টেক্সটাইল ফিনিশিং এর ক্ষেত্রে, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। আমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে অনেকগুলো
অ্যাপ্লিকেশন দেখানো হচ্ছে যে অ্যান্টি স্ট্যাটিক প্রপার্টিস। অ্যান্টি স্ট্যাটিক প্রপার্টিস কি, যে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেটা ফর্ম করে সেটা আর ফর্ম করবে না, বা সেটার ফিনিশের ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ইউজ করা যাবে। তারপরে দ্বিতীয় ছবি আমরা দেখতে পাচ্ছি যে রিঙ্কেল রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদের কি কটন ফেব্রিক গুলো সাধারণত ভাঁজ হয়ে যায়, এই ভাঁজ যেন না হয়। স্ট্রেংথ এনহ্যান্সমেন্ট, শক্তি বৃদ্ধি করবে। ইউভি ব্লকিং, আমাদের যে ক্ষতিকর ইউভি রেটা আসতেছে সূর্য থেকে বা থেকে, সেই ক্ষতিকর ইউভি রেটাকে কিন্তু রক্ষা করা যাবে। তারপর বলা হচ্ছে যে কম্পিউটিং, আমাদের যে ডাটা ট্রান্সফার, এ ধরনের যে বিষয়গুলি। অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বা অডর কন্ট্রোল, মনে করো তোমার মোজা থেকে আর গন্ধ বেরোবে না, বা সেই ক্ষেত্রে যে সমস্ত ফিনিশ বা কোনো অ্যান্টি মাইক্রোবিয়াল অর্থাৎ মাইক্রোবস অ্যাটাক করবে না, এ ধরনের। দেন সেন্সর, অপটিক্যাল, অর্থাৎ এই যে ওয়াটার রিপেলেন্ট ন্যানো পার্টিকেল গুলোকে কিন্তু আমরা আমাদের মতো করতে পারি, কাস্টমাইজ করতে পারি, যার কারণে কিন্তু এই প্রপার্টিস গুলো আনা সম্ভব। সো এখন দেখো fiber and fabric manufacturing, carbon nanofiber and carbon nanoparticles, clay nanoparticles, metal oxide and nanoparticles, carbon nanotubes, nuclear from nanocellular from structure. Okay, এরপরে যদি আমরা এর কথা বলি, টেক্সটাইল ফিনিশিং এর কথা বলি, যে আপগ্রেড টেক্সটাইল ফিনিশিং এন্ড রেজাল্টেন্ট ফাংশন, ন্যানোপার্টিকেল ফিনিশ, সেলফ অ্যাসেম্বলি, ন্যানো লেয়ার। ওকে, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যদি আমরা বলি যে স্টেন রিপেলেন্ট ফিনিশ, ফেস চেঞ্জ ম্যাটেরিয়াল। ওকে, তো সেটার কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন ওয়াটার রেপিলেন্সি, ইউভি ব্লকিং এর ক্ষেত্রে আমরা সাধারণত ধৈর্যহারা হয়ে গেছে, আমি শেষ করছি কিছুক্ষণের মধ্যেই, যে টাইটানিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এগুলো ইউজ করা যায়, যেগুলো দিয়ে আমরা কি ইউভি রেটাকে আসতে দিব না। ঠিক আছে, ওয়াটার রেপিলেন্সি, মনে করো এটা এটা ওয়াটারের কণা, ওইখানে সামনে দিয়ে আমরা একটা ইউজ করেছি, কোটিং ইউজ করেছি, বা ন্যানো উইস্কার ইউজ করেছি, যেটা কি করছে, ওয়াটার কণাটাকে ফেব্রিকের ভিতর ঢুকতে দিচ্ছে না, যেটা নরমাল কনভেনশনাল ওয়াটার রিপেলেন্ট ফেব্রিকের থেকে অনেক গুণ ভালো, ইউভি ব্লক করছে। তারপর যদি আমরা বলি অ্যান্টি স্ট্যাটিক ফিনিশ, যে জিঙ্ক, এটিও ন্যানো পার্টিকেল গুলো আমাদের চার্জটাকে হতে দিচ্ছে না, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করতে দিচ্ছে না। তারপর রিঙ্কেল রেজিস্ট্যান্স যেটা রয়েছে, তারপর বলে অ্যান্টিমাইক্রোবিয়াল, যে সিলভার, জিঙ্ক, এগুলো কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল, কিভাবে, যে মাইক্রোবস এর ভিতরে ঢুকে তাদেরকে, যেমন গোল্ড এজি, তাদের যে স্বাভাবিক কাজকর্মকে বন্ধ করে দেয়, যার ফলে মাইক্রোবস গুলো মরে যায়। ঠিক আছে, এরপরে এটা অনেক বড় চ্যাপ্টার, আসলে সিলেবাস শেষ করা যাবে না, তারপরেও একটু একটু করে বলার চেষ্টা করছি, যে টিস্যু ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রে তোমরা যারা আগ্রহী, বা মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রে এটা খুবই দরকার। মনে করো যে কারো যদি কোনো অঙ্গহানি হয়, বা টিস্যু দেখা যায় না অনেক সময়, যে পুড়ে গেছে চামড়া, একখানে চামড়া কেটে এনে আরেকখানে লাগাই দিচ্ছে, হয় না অনেক সময়। তো অনেক সময় দেখা যায় যে তার পর্যাপ্ত পরিমাণে টিস্যু নেই, তখন কি তার শরীর থেকে একটা সেল নিয়ে সেই সেলটাকে একটা মিডিয়ামে রেখে সেই সেলগুলোকে বাড়ানো হয়। এখন ওই যে কয়েকদিন আগে পত্রিকায় আমরা দেখলাম যে আর্টিফিশিয়াল মিট, যেটা অর্থাৎ ল্যাবে তৈরি করা হচ্ছে, ঠিক সেটার ক্ষেত্রকে আমরা টিস্যু ইঞ্জিনিয়ারিং বলবো। সেটার টিস্যুটাকে তো আর এমনি এমনি আসবে না, সেটাকে ওই যে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, ম্যাট্রিক্সে রাখতে হয়, ম্যাট্রিক্সে যে ইনভিট্রো ক্যালকুলেশন বা বায়োরিয়েক্টরের মাধ্যমে সেটাকে বাড়াতে হয়। তো সেটার স্কাফোল্ড বা স্ট্রাকচার হিসেবে কাজ করে কিন্তু এই টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো। যে টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো কি করছে, আমাদের টিস্যুটা, এটা একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল, এটাকে বেস ধরে টিস্যুটা এর উপর ইমপ্লান্ট করে এখানে টিস্যুটাকে গ্রো করছে, তারপর সেটা বডির সাথে ম্যাচ করাচ্ছে, কারণ তারই বডির টিস্যু যেখানে দরকার তখন সেখানে লাগাচ্ছে। এই যে টিস্যু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের দরকার হয়। এবং সেই সাথে যদি আমরা বলবো যেমন ম্যাটেরিয়াল ইউজ ইন স্কাফোল্ড, এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া যাচ্ছে, যেমন দেখো যে এটা একটা মানুষের বডি, তার কোনোভাবে ড্যামেজ হয়েছে, সেখানে টিস্যুটা আইসোলেশন করব, আইসোলেশন করার পর পোলিওফোর্টেশন, তারপর সেটাকে মানে মিডিয়ামে গ্রো করব, গ্রো করে ঠিক তখন এরকম হবে, তারপর সেটাকে আবার ইমপ্লান্টেশন করব, যেখানে দরকার সেখানে ইমপ্লান্ট করব। ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে সাধারণত পলিঅ্যাক্রাইলিন, পলিউরাথেন, এই সমস্ত ম্যাটেরিয়াল ইউজ হয়। ন্যাচারাল পলিমারের ক্ষেত্রে কোলাজেন, এলিজিনেট, কাইটোসন ইউজ করা হয় প্রচুর পরিমাণে। বিশেষ করে যে মোবারক আহমেদ স্যার এই কোলাজেন ইউজ করেছেন, এগুলো কাইটোসন। ম্যানুফ্যাকচারিং অফ স্কাফোল্ড, সাধারণত কিভাবে তৈরি করা হয়, স্কাফোল্ড গুলি নরমাল ফেব্রিকের মতো না, ইলেকট্রো স্পিনিং, সেলফ অ্যাসেম্বলি, ফেস সেপারেশন, এগুলোর মাধ্যমে তৈরি করা হয়। ওকে, তারপরে যদি বলবো যে শেষের দিকে ক্লাস আমরা শেষ করছি, বায়োমিমেট্রিক বলা হচ্ছে যে এটা আবার কি জিনিস, তাই না? যে
বায়োমিমেটিক or বায়োমিমিস্ট্রি হচ্ছে যে is the emulsion of the models, system and elements of nature for purpose of solving complex human problem. অর্থাৎ আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা যখন পরিবেশের কোনো টেকনিককে কাজে লাগাবো তখনই সেটা বায়োমিমিক্স বা বায়োমিস্ট্রি বলা হচ্ছে। যেমনটা হচ্ছে এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াটার রেপিলেন্ট ফেব্রিক, তাই না? তো এই ওয়াটার রেপিলেন্টের ফেব্রিকের ধারণাটা কোথা থেকে আসলো? এটা পরিবেশ থেকে এসেছে। যেমন কচুর পাতা, পদ্ম পাতা, এগুলাতে কি পানি পড়ে না বা পানি প্রবেশ করে না, তখন আমাদের এই ধরনের ফেব্রিক যখন ডেভেলপ করতে হলে তখন আমরা এই যে পাতার যে মেকানিজমটা আছে সেটা ইউজ করে এই ধরনের ফেব্রিক ডেভেলপ করছি। সো mimetic or biomimicry is the emulation of models, system and elements of nature for the purpose of solving complex human problem. Clear? তো এই ধরনের আমাদের যে আরো যেমন বুলেট ট্রেন তৈরি করা হয়েছে কি, যে পাখি বা সরীসৃপ বা দ্রুতগতি সম্পন্ন ইয়েরা কিভাবে চলে, সরীসৃপরা কিভাবে চলে, বা তাদের যে বাতাসটা ট্রেনের সাথে হয় সেটার মাথাটা চোস কেন, যে এই বাতাসটাকে কিভাবে রেসিস্টেন্স করা মানে কম করানো যায় ঘর্ষণটাকে, তাহলে গতিটা বেশি হবে, সেটার উপর বেস করে। অর্থাৎ মানুষের যখন প্রবলেমগুলি আমরা কি করছি পরিবেশ থেকে নিয়ে, অর্থাৎ পরিবেশের মেকানিজমটাকে ইউজ করে সলভ করছি, তখন সেটাকে বায়োমিমেট্রিক বা বায়োমিমিস্ট্রি বলছি। ওকে, একটু ধারণা নিয়ে রাখি। তারপরে শেষ আমরা যদি বলি সিগন্যাল টেক্সটাইল। সিগন্যাল টেক্সটাইল বলতে বোঝাচ্ছে যে মনে করো তুমি একটা জায়গায় আছো, তোমার বডি থেকে সিগন্যাল দিচ্ছে, অথবা ট্রাফিক পুলিশ দাঁড়ানো আছে, তাহলে সে ট্রাফিক পুলিশকে সিগন্যাল দিবে, বা সাউন্ড যেটা হলো যে মনে করো যে পাবলিক সেফটি এন্ড প্যানেল, ফায়ার ফাইটার্স, পুলিশ অফিসার, এগুলো সাধারণত সিগন্যাল টেক্সটাইল। অর্থাৎ তোমার বডি যদি কোনো ওর্স কন্ডিশনে পড়ে যায় তখন তোমাকে সেটা সিগন্যাল দেবে, মনিটরিং করে সিগন্যাল দিবে। ঠিক আছে, এই ছিল আমাদের। এখানে একটা ছবি দেখা যাচ্ছে গিরগিটি বা টিকটিকির ছবি। টিকটিকি কি করতে পারে যে দেওয়ালে উঠে যেতে পারে। তো এই ধরনের অ্যাপ্লিকেশন দরকার হলে তাহলে টিকটিকির যে পায়ের যে আঙ্গুলগুলো, যে টিস্যুগুলো যেরকম, তাহলে সে ধরনের ইয়ে করতে হবে, সে ধরনের ডেভেলপমেন্ট করতে হবে। তো এই টিকটিকি রেখে যখন এই ধরনের ডেভেলপমেন্ট করা হবে তখন সেটাকে আমরা বলতেছি বায়োমিমেটিক বা বায়োমিক্স। ঠিক আছে, তো এই ছিল আমাদের টেক্সটাইল টেকনিক্যাল টেক্সটাইলের এই পার্টে স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইলের অল্প কিছু কথাবার্তা। আমাদের প্রচুর কথাবার্তা রয়েছে, তোমরা চাইলে এই ম্যাটেরিয়ালস গুলো আমার কাছ থেকে নিয়ে পড়তে পারো, আর আমি দেখে আপলোড করে দিব যে ম্যাটেরিয়ালস গুলো থেকে আমি এগুলো বানিয়েছি। তো পড়লে ভবিষ্যতে কাজে লাগবে, যেহেতু আমাদের সবকিছু এগিয়ে যাচ্ছে। সো সামনে এই ইরা আসতেছে, এগুলো ছাড়া আমাদের উপায় নাই। ওকে, তো এই ছিল কথা। এখন